ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন যেই মুহূর্তে হয়ে উঠল পুরো বাংলাদেশের আন্দোলন, ঠিক সেই মুহূর্তের পর অর্থাৎ সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। যেই বাংলাদেশে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে বলতে পারি আমরা বাংলাদেশি, আমাদের মাঝে আর কোনো বৈষম্য নেই, কোনো ভেদাভেদ নেই। এবং সেটি আসলে হয়তো আমরা দীর্ঘদিন ধরে বলতে চাইছিলাম, অন্তত এক যুগেরও বেশি সময় ধরে আমরা হয়তো এটিই বলবার চেষ্টা করছিলাম, আমরা সবাই এক, আমরা সবাই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি বাংলাদেশি হিসেবে। সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এবং তাদের কাছে পুরো বাংলাদেশের 18 কোটি জনতার নানান ধরনের প্রত্যাশা, নতুন বাংলাদেশ পাওয়ার এক ধরনের আশা রয়েছে। সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিব। আমাদের সাথে আছেন আশরাফ কায়সার, রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক, এবং আছেন শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আশরাফ কায়সার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। অনেক কিছু দিয়ে হয়তো শুরু করার সুযোগ ছিল, কিন্তু আপনি একজন রাজনীতির বিশ্লেষক, সেই সাথে সাংবাদিকতার নিশ্চয়ই একটা দীর্ঘদিন ধরে আপনি দেখেছেন আসলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে হয়তো এই দেশে যারা সরকার প্রধান ছিলেন তাদের কোনো না কোনো বিজ্ঞাপন কিংবা তাদের কোনো না কোনো ছবি দেখে আমাদের দিন শুরু করতে হতো। আপনি নিশ্চয়ই জানেন আজকে এই যে আমরা নতুন একটি দিন শুরু করেছি এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন তার কোনো ছবি কোনো বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে না। নতুন একটি প্রথায় আমরা ঢুকেছি, অর্থাৎ নতুন একটি দিন আমাদের শুরু হয়েছে। সেই জায়গাটি থেকে আমি শুরু করতে চাই। খুবই জরুরি ছিল এই ঘোষণাটি আসা, কেননা আপনি জানেন যে আমাদের যে ট্র্যাডিশনাল রাজনীতি এবং সরকার পরিচালনা, তাতে ব্যক্তি স্তুতি, ব্যক্তি বন্দনা, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুতর পর্যায়ে গেছে। এবং গত যেই সরকারটি পলাতক সরকার এবং যাদের পতন হয়েছে গণবিপ্লবের মুখে, তাদের মধ্যে এই প্রবণতাটি সবচেয়ে বেশি ছিল। আমি প্রায়ই বলতাম আমরা একটি ব্যক্তি শাসন দেখছিলাম, এটি আওয়ামী লীগের শাসন কিনা আমি জানি না, এটি ভারত সমর্থিত আওয়ামী লীগের শাসন কিনা জানি না, কিন্তু একজন ব্যক্তি সারাদিন বলতেন আমি করেছি, আমি করেছি, আমি করেছি, মেট্রো রেল আমি করেছি, হেলিকপ্টার থেকে পানি আমি ঢেলেছি। তো এই যে একটা রোগ, অসুস্থ রোগ, এটি থেকে আমাদের গণতন্ত্র মুক্তি পাক, আমাদের সরকার ব্যবস্থা মুক্তি পাক, এটি আমরা চেয়েছিলাম। প্রফেসর ইউনূসের সরকার যখন প্রথমেই বলে দিয়েছে তার ছবি ব্যবহার করা যাবে না, কেননা আপনি জানেন যে এস আলম সহ অন্যান্য অপরাধীরা চেষ্টা করছে তার ছবি দিয়ে তাকে অভিনন্দন জানিয়ে, অভিবাদন জানিয়ে কিছুটা হলেও রক্ষা পাওয়ার, কিন্তু আমার ধারণা তাতে রক্ষা হবে না বা হওয়া উচিত হবে না। এবং যদি হয় আপনি আমাকে আবার মাঠে পাবেন প্রতিবাদ করার জন্য। আচ্ছা, যেটি হয়েছে যে একসময় আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। উনি এমনও বলেছিলেন রাষ্ট্রপতির পদ মহামান্য বলার দরকার নেই। আমি এখনও মনে করি, আমরা গত কয়েক সপ্তাহ ধরে বলছি, এটিও বন্ধ করা দরকার। দেখুন, আমাদের গণতন্ত্রের একটি বড় শর্ত হচ্ছে যে জনগণের সরকার হয়েছে কিনা এবং জনগণমুখী শাসন ব্যবস্থা তৈরি হয়েছে কিনা। আমরা যত মহামান্য বলি, আমরা যত ব্যক্তি বন্দনা করি, আমরা যত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রশ্ন না করি, আমরা হয়তো সহযোগিতা করি একজন সাধারণ গণতান্ত্রিক নেতাকেও স্বৈরাচারী হয়ে উঠতে। আমাদের এক জায়গায় তো থামতে হবে, এবং আমার মনে হয় ছাত্র জনতা আমাদেরকে সেই বার্তা দিয়েছেন কোথায় থামতে হবে। কাজেই প্রফেসর ইউনূসের সরকার অনেক কিছু করবে আমার ধারণা, যেটি আমরা বিগত পলাতক সরকারের কাছে পাইনি, যেটি আমাদের প্রত্যাশা এবং যেটি আমরা আগামীতে যারা নির্বাচনের ভেতর দিয়ে নির্বাচিত হবেন, যারা স্থায়ীভাবে আমাদেরকে অনেক বছরের জন্য শাসন করবেন, আমরা চাই। এবং আমি আপনাকে পরিষ্কার বলি, আমরা রাজনীতিবিদরা দেশ শাসন করুক সেটি চাই। আমরা সাময়িকভাবে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা গ্রহণ করেছি, সেই রাজনীতিবিদদেরও কিন্তু দারুণভাবে বার্তা নেওয়ার সুযোগ রয়েছে। দেখুন, একটি পরাক্রমশালী সরকার যাকে প্রশ্ন করা যেত না, যার কোনো অবকাঠামোর বাজেট কত এবং আপনি কোন অবকাঠামো কেন তৈরি হচ্ছে, বিদ্যুতে কাকে কত টাকা দেওয়া হচ্ছে, এবং সালমান রহমান বলে যে লোকটি, এই লোকটি আসলে কে এবং সেই লোকটি কি করেন, এবং এই লোকটি যে শেয়ার মার্কেটে লেনদেন করেন এর লভ্যাংশ কে পায়, এই যে বাজারে যে কথাগুলো ছিল, এটি কিন্তু আমার খুব বিশেষজ্ঞ মতামত না, এটি আমি কাঁচা বাজার, শেয়ার মার্কেট, কফি শপ থেকে আপনাকে বলছি। এটি বুঝতে আসলে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই। একদমই প্রকাশ্য ছিল। লুটতরাজের এমন প্রকাশ্য আয়োজন আমরা খুব দেখিনি। আবার আপনি দেখুন, আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ। একটি সরকার বা একটি দল মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করবে এবং আমরা সহ্য করব, অথবা শেখ মুজিব নামের ব্যক্তিটাকে নিয়ে ব্যবসা করবে,
তার জন্ম উৎসব পালন করতে গিয়ে হাজার কোটি টাকা খরচ করবে এবং যার কোনো হিসাব মিলবে না, এই দুটি প্রফিট সেন্টার তারা তৈরি করেছিল। মুক্তিযুদ্ধ এমন একটি প্রফিট সেন্টার হলো যেখানে বিভিন্ন লোক বয়স কমিয়ে বাড়িয়ে দৌড়াদৌড়ি করে মুক্তিযুদ্ধ হওয়ার চেষ্টা করলো। কেননা আপনি দেখিয়েছেন যে ওই নামে আপনি অনেক কিছু করতে পারেন, অনেক অনৈতিক কাজ করতে পারেন, অনেক অবৈধ কাজ করতে পারেন। আমি আরেকটি কথা বলে শুধু শেষ করব, আপনাকে কে দায়িত্ব দিয়েছিল কে মুক্তিযোদ্ধা কে রাজাকার এইসব বলার? ৭১ সালে নির্ধারিত হয়ে গেছে কে মুক্তিযোদ্ধা কে রাজাকার। আমরা ৭১ সালে দেখেছি কারা মাঠে মুক্তিযুদ্ধ করেছে, কারা কলকাতায় বিলাসিতা নিয়ে বেঁচেছিল। এখন এই সরকার, আমি খুব খুশি যে তরুণদেরকে বাধ্য করেছে প্রশ্ন করতে মুক্তিযুদ্ধের সময় কি ঘটেছে। আচ্ছা, যা কিছু হয়ে যাক, জবাবদিহিতার জায়গাটিতে আমাদের দাঁড়াতেই হবে রাজনৈতিক দলগুলোকে। শামা ওবায়দ, আপনার কাছে আসি। আপনি বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন দেখি আমি হয়তো 18 কোটি মানুষ আপনাকে হয়তো এই প্রশ্নটি করছেন মনে মনে। খুব ছোট একটি প্রশ্ন, কিন্তু আমি জানি আসলে উত্তরটি ভীষণ বড়। রাজনৈতিক দল হিসেবে কি আপনারা আসলে বুঝতে পেরেছেন যা কিছুই হয়ে যাক আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, কিংবা আপনি যদি আবার নতুন করে স্বৈরাচার সরকার গঠন করবার চেষ্টা করেন 2024 অন্তত এই বাংলাদেশের বুকে বারবার ফিরে আসবে? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, দলীয় কর্মী হিসেবে বিশ্বাস করি, এবং আমি মনে করি জবাবদিহিতা না থাকলে রাষ্ট্র টেকে না, কোনো রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনও টেকে না। তো আমি প্রথমেই অ্যাকচুয়ালি যেহেতু এই গত 2-3 দিনে আমি ফার্স্ট এই আজকে টকশোতে আসলাম 3 দিনের ঘটনার পরে, অনেক কিছু ঘটে গেছে গত 3-4 দিনে। আপনি আপনার ইন্ট্রোডাকশনে বলেছেন নতুন বাংলাদেশ। কেন নতুন বাংলাদেশ? এর আগে ইন্টারভেনশন কিন্তু আমাদের দেশে আগেও হয়েছে। পুরান বাংলাদেশে কি ছিল যে আমরা আজকে বলছি নতুন বাংলাদেশ? কোন নির্বাচনের পরে আমরা নতুন বাংলাদেশ, আমরা এর সাথে সময় ইন্টারভেনশন হয়েছে, 1-11 একটা ইন্টারভেনশন ছিল। এইটা কেন একটা রেভলিউশন বলছে মানুষ? এটা কিন্তু কেউ বলছে না ইন্টারভেনশন, এটা মানুষ বলছে একটা যুগান্তকারী ঘটনা, একটা রেভলিউশন। এবং শুধু জাতীয়ভাবে না, আন্তর্জাতিকভাবে আমাদের, আই ফিল সো প্রাউড যে পৃথিবীর সকলে আমাদের দেশের নতুন প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদেরকে কনগ্রাচুলেট করছে যে তাদের উদ্যোগে একটা জিনিস হয়েছে। তা আমি প্রথমে যারা প্রাণ হারিয়েছে, আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে যারা যেসব আমাদের ভাই বোনরা প্রাণ দিয়েছে, এবং গত 17 বছর ধরে যারা প্রাণ দিয়ে যাচ্ছে। আমি একটি দল করি, আমার দলের বহু কর্মী কিন্তু এই পুলিশের গুলিতেই নিহত হয়েছে। আমার দলের বহু ছাত্রদল, যুবদল যারা এখনো এই যে আয়নাঘর যখন উদ্ঘাটিত হওয়ার পরে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে বাবা মা বা হাজব্যান্ড বা ওয়াইফ, যে খুঁজে তারা পাওয়ার জন্য যে যদি বের হয় আয়নাঘর থেকে। এই যে এতগুলো প্রাণ গিয়েছে, আমাদের দলীয় বহু কর্মী আমরা হারিয়েছি, তারা যুদ্ধ করেছে। আমরা এই যে কোটার আন্দোলনটা যে একটা এই 17 বছরের যে মানুষ দম বন্ধ করার একটা অবস্থার মধ্যে ছিল, মানুষ নিঃশ্বাস নিতে পারছিল না, কথা বলতে পারছিল না, সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিতে পারছিল না, কোনো রাজনৈতিক কোনো ফ্রিডম ছিল না, আপনার কথা বলার স্বাধীনতা ছিল না, সেই গণমাধ্যমগুলো স্বাধীন ছিল না, একেবারেই ছিল না। সেটা আমার চেয়ে আপনারা ভালো বলতে জানেন। কিন্তু এইখান থেকে বেরিয়ে এসে মানুষ যে নিঃশ্বাস নিতে পারছে, একটা চা আলা, রিক্সা আলা থেকে শুরু করে একেবারে প্রত্যেকের মুখে হাসি ছিল যেদিন হাসিনা এই দেশ থেকে চলে গেছে। আজকে আমাকে সেদিন একজন সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনার কি মনে হয় যে উনি যে বারবার বলতো যে এটা আমার দেশ, এটা আমার বাপের দেশ, এটা হ্যান দেশ, এটা, আমি বললাম যে ওনার দেশ হলে উনি এভাবে ওনার লোকজনকে রেখে চলে যেতেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি নিজেই ওনার বাবার যে অর্জন ছিল 71 সালে পূর্ববর্তী, ওনার বাবার অর্জনকে উনি নিজেই পুরা ধুলায় মিশিয়ে দিয়ে, নিজের তো কোনো অর্জন নাই, ওনার বাবার যে অর্জন ছিল নিজের ধুলায় মিশিয়ে দিয়ে উনি চলে গেছে। তো এখন এই প্রাণগুলোকে আমরা স্মরণ করি, এবং আমরা আশা করি যে নতুন প্রজন্মের উদ্যোগে এবং সবাইকে, সব রাজনৈতিক দলকে, আমি আশরাফ কাসের ভাইয়ের সাথে খুবই একমত যে একটি দেশ চালাতে গেলে একটি রাজনৈতিক একটা লাগে, রাজনৈতিক মত লাগে এবং সবার সহযোগিতা লাগে। এখন প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে যেই সরকারটি গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা মনে করি, আমরা আশা রাখি, কারণ ইউনূস সাহেবের একটা আন্তর্জাতিক একটা পরিচিতি আছে, ওনার অ্যাকসেপ্টেন্স আছে, ওনার কাজ নিয়ে সবাই অবগত। সুতরাং আমরা মনে করি যে ওনাদের নেতৃত্বে একটি ভালো মানে এই যে সংস্কারগুলো দরকার, প্রথম কথা নির্বাচন কমিশন, তারপরে আপনার দুদক, জুডিশিয়ারি, সব জায়গায় যে একটা
অরাজকতা, এক দুর্নীতি, এগুলো সব গুলো একটা স্বচ্ছতার মধ্যে ওনারা নিয়ে এসে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যেটা আমাদের দেশে দরকার। এই ইয়াং জেনারেশন 18 বছর ছেলেমেয়েরা এখন পর্যন্ত 18 সালেও ভোট দিতে পারে নাই, এবার তো ভোটই দেয় নাই, হয় নাই। তো সুতরাং এই অবস্থায় আমাদের ফিরিয়ে আনবে এই নতুন সরকার, সেটাই আমরা আশা করি। জি, আমরাও সেটি আশা করি। কিন্তু আসলে এই যারা আসলে জেনজি যাদেরকে বলছি আমরা, তারা আসলে যা করে দেখিয়েছে সেটি অনেক রাজনৈতিক দলগুলো করে দেখাতে পারেনি। দীর্ঘদিন আন্দোলন করেছে, এরপরেও করে দেখাতে পারেনি। কিন্তু তাদের এই আত্মত্যাগ কিংবা তাদের এই আত্মত্যাগের বিনিময়ের মধ্য দিয়ে আসলে আমরা যে রাজনৈতিক পট পরিবর্তন দেখলাম, সেটি আসলে অনেকেই সেই ফল ভোগ করার চেষ্টা করছেন কিনা, এটি একটি এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। এই প্রশ্নটি আমাকে একটি বিরতিতে যেতে হবে। দর্শক, ZSRM দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন, আশরাফ কায়সার। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনৈতিক নেতারা আসলে ছাত্রদের এই আত্মত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের এই যে রাজনৈতিক পট পরিবর্তন আমরা দেখছি, সেটি ভোগ করবার চেষ্টা করছেন কিনা, নতুন নতুন অনেক স্টেক হোল্ডার আসলে সৃষ্টি হলো কিনা। দেখুন, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরিষ্কার বলে দিয়েছে তারা কেমন রাজনীতি চান, কেমন রাষ্ট্র চান, কেমন আগামী দিনের চান। এবং আমরা অতীতে একাডেমিকভাবে কথা বলছিলাম রাষ্ট্র সংস্কার জরুরি কিনা। কেন বলছিলাম? কারণ আমরা 90 সাল থেকে দেখেছি যে 3 জোটের রূপরেখার পরেও আমরা নির্বাচনের পরে জবাবদিহিতা পাইনি, গণতান্ত্রিক শাসন পাইনি, এবং সংসদে ভারসাম্য পাইনি, নীতি প্রণয়নে জনগণের অংশগ্রহণ পাইনি। এত যে না পাওয়ার লিস্ট, তখন আমাদের মনে হয়েছে যে আপনার রাষ্ট্র সংস্কার করতে হবে। দেখুন, গত সরকার আরও একটি কাণ্ড ঘটিয়েছে, সেটি হচ্ছে আমাদের দাবি ছিল একটি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তথ্য কমিশন ইত্যাদি, প্রায় 11টি। গত সরকার এমনভাবে কমিশনগুলোকে চালিয়েছে, কমিশন নামে আছে কিন্তু কাজে নাই। নির্বাচনের যে কাণ্ডগুলো ঘটলো তাতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাচন কমিশন মিলেই কিন্তু এই ভোট চুরিটা করলো। কাজে আমরা যখন রাজনৈতিক সরকার, শেখ হাসিনার সরকারকে দায়ী করব, আমরা যেন ভুলে না যাই যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রোল কী ছিল, পুলিশের রোল কী ছিল, নির্বাচন কমিশনের রোল কী ছিল। বৈষম্য বিরোধী আন্দোলন তার নাম থেকেই সে পরিষ্কার বলে দিয়েছে এটি চাকরি পাওয়ার আন্দোলন ছিল না, এটি শুধুমাত্র কোটা সংস্কারের আন্দোলন ছিল না। আমাদের যে পুঞ্জীভূত ক্ষোভ যে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাচ্ছিলাম দিন দিন, আওয়ামী লীগের চেলা চামুন্ডারা এবং তাদের সমর্থিত দাসরা প্রথম শ্রেণীর নাগরিক, আর বাকি জনগণ। এবং আওয়ামী লীগ সরকার কিন্তু কয়েক হাজার মানুষের সরকার ছিল, কেননা ওই রাশান অলিগার্কদের মতো এখানে সালমান রহমান, সামিট, এস আলম এদের বিকাশ হতে শুরু করলো। সেই সঙ্গে ব্যুরোক্রেসি থেকে অর্থবিত্তের মালিক হওয়া শুরু করলো, ব্যবসায়ীদের মধ্যে হলো। আমি তো শেষ দুটি সাংবাদিকদের তার হাত শক্তিশালী করার আহ্বান এবং সমাবেশ দেখলাম, এবং ব্যবসায়ীরা তার হাত শক্তিশালী করার আহ্বানে সাড়া দিলেন 7 দিন আগে, উনি মানে পড়ে যাওয়ার 3 দিন আগে। এটি একটি অপরাধ। আপনি একটি রাজনৈতিক সরকার যার একটি মেয়াদ আছে, তাকে আপনি এই ভাষায় কথা বলতে পারেন না, এবং সাংবাদিকরা তো পারেই না। ওইটা আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট, এটা একটু পরে বলি। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছে আমাদের এখন কাজ কি, প্রফেসর ইউনূসের সরকারকে সহযোগিতা করা এবং এই আন্দোলন যে গণবিপ্লব ঘটিয়েছে এবং সেই প্রত্যেকটা কাজকে আপনার এগিয়ে নেওয়া। এবং তারা বলেছে সংস্কার চাই, রাষ্ট্র ক্ষমতায় চাই, রাজনীতিতে চাই, এমনকি আমাদের জবাবদিহিতায় চাই। দেখুন, অনেক রাজনৈতিক দল ক্ষমতার বাইরে ছিল দীর্ঘদিন, বিএনপি, জামাতের মতো দলগুলো, তাদের কিন্তু এক ধরনের অস্থিরতা এবং অধৈর্য হতেই পারে, কিন্তু আমি বলবো এখন কিন্তু সেই সময় না। দেখুন, এই আন্দোলনের সফলতার সাথে ওই অর্থে রাজনৈতিক দলগুলোর কোনো সম্পর্ক ছিল না, তারা শেষ দিকে সহযোগিতা করেছে, কেউ কেউ মাঠেও নেমেছে, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিপ্লব, সেই বিপ্লবের সরকার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে আমি বলবো তাদেরকে ধৈর্য ধরতে হবে, সংস্কার শেষ হওয়ার আগে আলটিমেটাম দেওয়া যাবে না, এবং সরকার কতদিন থাকবে এই নিয়ে ইস্যু করা যাবে না, এবং সংস্কার কিন্তু তাদের গায়েও লাগবে। কিন্তু সেই ধৈর্যের জায়গাটি কি আমরা দেখেছি? শামা ওবায়দ, যদি একটু আপনার কাছে আসি, আমরা ইতিমধ্যে দেখেছি আসলে বিএনপি জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে, অর্থাৎ আপনারা কূটনৈতিক যে তৎপরতা সেটি শুরু করেছেন। যে ঘটনার কথা আমরা বারবার বলবার চেষ্টা করছি, স্বৈরাচারী হাসিনার পতনের পর দিনই বিএনপিকে দেখেছি আমরা সমাবেশ করেছে, সেগুলোর জন্য কি আসলে আরেকটু ধৈর্য নেওয়া জায়গা ছিল কিনা, নাকি আরো কিছুদিন পরে আপনাদের করবার সুযোগ ছিল কিনা? দেখুন, আমরা কিন্তু সব সময় বলে আসছি যে এই আমাদের ছাত্র জনতার যে এই আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু বিএনপি নৈতিকভাবে, মানসিকভাবে, মানবিকভাবে সমর্থন দিয়েছিল।
এবং সমর্থন দেওয়ার সাথে সাথে কি হয়েছে সেটাও আপনারা জানেন, উল্টা ওদেরকে বিএনপি জামাত বানিয়ে দিচ্ছিল শেখ হাসিনা। হ্যাঁ, তো আমরা অনেকেই হয়তো সশরীরে ছাত্রদের ভাইদের পাশে থাকতে পারিনি, বাট পিছনে থেকে সাইডে থেকে নীরবে থেকে আমরা সাহায্য করার চেষ্টা করেছি। কারণ আমরা এই যুদ্ধ তো আমরা চলমান ছিল। এই যুদ্ধ করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় খেয়েছেন, উনি অসুস্থ হয়ে এখন হসপিটালে আছেন। এই যুদ্ধ করতে গিয়ে আমাদের বহু নেতা কর্মীরা মামলায় আছে, হামলায় আছে, তো এটা আমরা বুঝি। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে জাতিসংঘের সাথে বা আমাদের বিদেশিদের সাথে যে যোগাযোগ, সেটা তো মেইনলি জাতিসংঘ তো একটা বড় ভূমিকা ছিল সব সময়। এদেশের বিশেষ করে মানবাধিকারের যে ব্যাপারটা, যেটা বারবার শেখ হাসিনা সরকার অস্বীকার করে গেছে, সেটা কিন্তু জাতিসংঘে বারবার পুশ করেছে এবং সবগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন কিন্তু আন্তর্জাতিকভাবে বলেছে, ক্যাটেগরিক্যালি নাম ধরে ধরে বলেছে এই কয়জন লোক গুম হয়েছে, এই কয়জন লোক এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, এই কয়জন লোক পুলিশের নির্যাতনে মারা গেছে, তারা বলেছে এবং বারবার তারা অস্বীকার করেছে। এবং সেই জায়গা থেকে আমরা জাতিসংঘকে পরিষ্কার করে, বিএনপি অবস্থান খুব পরিষ্কার যে আমরা একটি আন্তর্জাতিক মানের জাতিসংঘের তত্ত্বাবধানে একটা থরো ইনভেস্টিগেশন চাই, যেটা ইউনূস সাহেবের সরকার যেটা মানে সহযোগিতা করবে এবং ত্বরান্বিত করবে। সামাওয়াদ আশরাফ কায়সার একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দীর্ঘদিন আসলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতার বাইরে ছিল, আমরা আয়না মহলের কথা শুনেছি, আমরা হাওয়া ভবনেরও কথা শুনেছি। খুব সাধারণভাবে একেবারেই সাধারণ নাগরিক হিসেবে যদি আমি আপনাকে একটি প্রশ্ন করি, যে দীর্ঘদিন আসলে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে ছিল, তারা নির্যাতিত হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে, সেখানে আসলে আমাদের হয়তো কারোরই দ্বিধা নেই বলতে, আপনারা যদি ক্ষমতায় ফিরে আসেন আপনারা কি তাই করবেন নাকি এই যে ধারা সেখান থেকে বেরিয়ে আসবেন? আমার তো মনে হয় যে এই আমার নতুন প্রজন্ম আমাদেরকে পথ দেখিয়েছে, শিখিয়েছে। আমরা তো নিজেদের ভুল থেকে শিখি না। আর আমি একটি কথা বলতে চাই যে ক্ষমতার দাম্ভিকতা, অ্যারোগেন্স এবং সব কিছুই আমি ছাড়া কিছুই না, এই অ্যাটিটিউড নিয়ে এখন ভবিষ্যতে যেই সরকারই আসুক, বর্তমান ইনক্লুডিং এই ইন্টারিম গভর্নমেন্ট, এই যে এরকম করে যদি দেশ চালাতে চায়, বাংলাদেশের মানুষ আমার মনে হয় সেটা কখনোই মেনে নেবে না। তো সুতরাং এই দাম্ভিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগের যে ক্যারেক্টারটা, ওই যেটা আমি এক্সাম্পল হিসেবে বলতে চাই, যে ওই বিচারপতি মানিক, জানি না কোথায় উনি যে আপনার মতো আরেকজন সাংবাদিককে অপমান করলো টক শোতে এবং রাজাকার বলল, মানে টলারেন্স নাই কোনো। কেন তাকে রং কোয়েশ্চেন করা হচ্ছে, কেন তার প্রশ্ন পছন্দ হচ্ছে না দেখে উনি রাজাকার হয়ে গেলেন। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ আওয়ামী লীগ, যে কোনো টলারেন্স নাই, ধৈর্য নাই, সহ্য নাই। এবং না সেই ক্যারেক্টারটার থেকে সব রাজনৈতিক দলকেই বেরিয়ে আসতে হবে। অবশ্যই। আমি একেবারে হাতে প্রমাণ নিয়ে বসে আছি, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। আপনি যেহেতু গণমাধ্যমের কথা বলছিলেন, গণমাধ্যমকে আসলে দীর্ঘদিন এক ধরনের চাপে রাখা হয়েছিল, আপনারা নিশ্চয়ই সেটি জানেন। আমার হাতে যেটি আছে সেটি একটি স্ক্রিনশট, সেখানে আমরা দেখছি যে স্বৈরাচার সরকারের সময় আসলে যিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, তিনি একেবারে স্পষ্ট করে মেসেজ দিয়ে দেশ টেলিভিশন বন্ধ করবার একটি মেসেজ পাঠিয়েছিলেন এবং দেশ টেলিভিশন 20 মিনিটের মতন বন্ধ ছিল। সেই জায়গাগুলো আমরা নতুন করে আর দেখতে চাই না। আশরাফ কায়সার, আমরা গণমাধ্যম আসলে একসাথে কাজ করতে চাই, সরকারের সাথে, ছাত্রদের সাথে, যারা দেশে পরিবর্তন আনতে চায়। সেখানে কিছু সংখ্যক গণমাধ্যম কর্মীদের দায় আসলে পুরো গণমাধ্যমের উপর বর্তায় কিনা সেটি নিয়েও তো একটি প্রশ্ন থেকে যায়। দেখুন, আমরা বলতাম ওই তথ্যমন্ত্রী ছিলেন অপতথ্যমন্ত্রী, কারণ তার যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, তার যে ন্যারেটিভ, সেটি কখনো একজন তথ্যমন্ত্রীর যে প্রফেশনাল গাইডলাইন সেই অনুযায়ী যাচ্ছিল না। আচ্ছা, এইবারের শাসনের পতনের একটি বড় বৈশিষ্ট্য, আপনি কখনো শুনেছেন বিচার বিভাগ সভাপতিত্ব হয়, গণমাধ্যম সভাপতিত্ব হয়, পুলিশের প্রধান পালিয়ে যান, পুলিশের লোকরা ইউনিফর্ম পরে থাকেন নিরাপত্তার জন্য? তার মানে সরকারটি যে কত টোটালিটেরিয়ান ছিল সেটা দেখেছি। গণমাধ্যমের ব্যাপারে বলি, আপনার কাছে নিশ্চয়ই একটি লিস্ট রয়েছে যাকে বৈষম্য বিরোধী আন্দোলনের, ওই লিস্টে কিন্তু আরও কিছু নাম যুক্ত হবে, কেননা আমার ধারণা যে তারা নিজেরাও আহত হবেন যে নাম যুক্ত না হলে। আর যে লিস্টে যারা আছেন তাদের অনেককে কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিনি, একসাথে কাজ করেছি, আমাদের বন্ধু সহকর্মী। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম 15 বছরে তারা তাদের প্রফেশনাল কোয়ালিটি জলাঞ্জলি দিয়ে কিছু লোভ লালসার জন্য, পদ পদবীর জন্য, পূর্বাচলে জমির জন্য, চীন জাপান ঘোরার জন্য কি করে
তাদের প্রতিষ্ঠানকে বিক্রি করলেন, তাদের বিবেককে বিক্রি করলেন, তার দায়িত্ব পালন করলেন না। এবং এতে করে যেটি হলো, গণমাধ্যমের মতো একটি প্রয়োজনীয় ইন্ডাস্ট্রিকে তারা কিন্তু প্রশ্নের মুখোমুখি রেখে, দেখুন আপনি এখন তারাও পলাতক। কাজেই আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে গণমাধ্যমের যে ভূমিকা, একটি সরকারের জবাবদিহিতা। দেখুন আজকের ইভেন প্রফেসর ইউনূসের সরকারেরও জবাবদিহিতার জন্য গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। আমি একটি কথা অ্যাড করতে চাই। আপনারা দুইজন সাংবাদিকতা পেশায় আছেন, আমি না, কিন্তু আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সাংবাদিকরা তো একটি রাজনৈতিক দল বা একটি সরকারকে দায়বদ্ধতার মধ্যে আনবে। সাংবাদিকদের কাজই ওটা। জার্নালিজম যদি এই লিস্টের যারা ছিল তাদের মতো জার্নালিস্ট হয়, তাহলে তো একটি সরকার হাসিনা সরকারই হবে, এর চেয়ে বেটার সরকার আমরা পাবো না। তো সুতরাং শুধু এই ক্ষেত্রে আমি বলতে শুধু সাংবাদিক না, অল প্রফেশনালস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সবারই নিজের জায়গা থেকে নিজের প্রফেশনালিজমটাকে বজায় রাখতে হবে এবং সরকারকে দায়বদ্ধতার মধ্যে রাখতে হবে। দেখুন আবার গণমাধ্যমের ব্যাপারে বলি, একজন সাংবাদিকের কাজ হচ্ছে একটি ভালো প্রশ্ন করা, আর কোনো কাজ নেই। তারপরেই ভালো উত্তরটি তৈরি হবে, অথবা কোনো তথ্যের উপরে আপনার আলো পড়বে। তারা গণভবনে গিয়ে প্রেস কনফারেন্সে কোনো প্রশ্ন করেননি, তারা তেল মেরেছেন, তারা স্তুতি করেছেন, তারা অপ্রয়োজনে প্রশংসা করেছেন। কোনোভাবেই ভাববেন না এটি বিনা কারণে করেছেন, অথবা ওই দলের প্রতি তাদের কোনো প্রেম ছিল। আমি এমন অনেককে চিনি তারা এই দলের সাথে কোনোভাবে সম্পর্কিত ছিলেন না। তারা করেছেন কিছু পাওনার জন্য, তারা করেছেন কিছু লোভের জন্য, কিছু অর্থবিত্তের জন্য। কাজে আপনি যদি ফৌজদারি অপরাধ হিসাবেও দেখেন, নৈতিকভাবে তো বটেই, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, তাদেরকে জবাবদিহিতা, তাদেরকে বলতে দেওয়া উচিত কেন তারা এই সরকারকে এইভাবে ভূমিকা রাখতে সাহায্য করেছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যেটি রাষ্ট্র পুনর্নির্মাণের কথা বলেছেন, শামা ওবায়দ আপনার কাছে একটু আসি। আপনাকে আমি ইয়াং পলিটিশিয়ান বলতে চাই, এবং নতুন এই বাংলাদেশকে আমরা দেখেছি আসলে একেবারে যারা তরুণ তাদের হাত ধরে এসছে, তাদের হাত ধরে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। অর্থাৎ নতুনদের কিন্তু আসলে আপনাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা রয়েছে, সেটি আসলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই যেই যাদেরকে দেখছি তাদের কাছে যেমন আছে, নিশ্চয়ই আপনারা যারা দীর্ঘদিন ধরে বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন আপনাদের কাছেও আছে, আপনাদেরও তো একটি রূপরেখা থাকবার প্রয়োজন আছে। নতুন বাংলাদেশ কেমন হবে সেটিও নিশ্চয়ই আমরা জানাতে চাই পুরো জাতিকে। আপনাদের নিশ্চয়ই আমাদের রূপরেখা অলরেডি আছে, আমাদের খুবই স্পেসিফিক এই জায়গাটিতে আমি আসবো, একটি বিরতি নিয়ে আসতে চাই। যেটা সালাম দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দেশ সাম্প্রতিক দেখছেন, শামা ওবায়দ প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। নতুনদের পালস বোঝা, জনগণের পালস বোঝা কতখানি জরুরি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। রাষ্ট্র পুনর্নির্মাণে আপনাদের কোনো স্পেসিফিক এই মুহূর্তে কোনো কিছু আপনারা ভেবেছেন কিনা? এই মুহূর্তে না, আমরা আগেই ভেবেছি রাষ্ট্র পুনর্নির্মাণের জন্য একটি 31 দফা অলরেডি বিএনপি কিন্তু পেশ করেছে জাতির উদ্দেশ্যে, এবং সেই 31 দফার মধ্যে সবকিছু আছে। আপনার সংবিধান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এডুকেশন, স্বাস্থ্য, শিক্ষা, সব কিছু, এনার্জি, আর এই দেশ পুনর্নির্মাণের জন্য যা যা প্রয়োজন সব কিছু, এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দায়বদ্ধতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং ট্রান্সপারেন্সি, যে স্বচ্ছতা, এই গুরুত্ব দিয়ে, এবং সব কিছু ব্যাপারে সাংবাদিক বা এই জার্নালিজমে, মিডিয়া জগতে, সব কিছুতে, জুডিশিয়ারি, বিশেষ করে জুডিশিয়ারিতে ট্রুথ কমিশন গঠন করা, বিভিন্ন জায়গায় পরিষ্কার করে আমরা 31 দফা দিয়েছি, যেটা বেগম খালেদা জিয়ার যে ভিশন 2030 উনি দিয়েছিলেন তার উপর ভিত্তি করে। এবং এই আপনারা যদি ওইটা একবার দেখবেন যে আমাদের ছাত্ররা যেটা চাচ্ছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বিএনপির ওটার মধ্যে আছে, এবং আমরা ওইটা ফলো করছি। আমি শুধু একটি কথা বলতে চাই, যেটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, সজীব জয়ের বক্তব্য দেখতেছি এক এক সময় এক এক কথা বলতেছে। প্রথমেই বললো যে কিছু ওনার মা চলে গেছে, বাংলাদেশ জাহান্নামে যাক, ওদের যায় আসে না। তারপরে আবার বললো যে না, আসবো, ইলেকশন করব। এখন উনি বলতেছে যে, উনি বললো যে আওয়ামী লীগের যাদেরকে 17 বছর ধরে পেটানোর জন্য ব্যবহার করেছে, অপোজিশনকে পেটানোর জন্য ব্যবহার করেছে, সাংবাদিক পেটানোর জন্য ব্যবহার করেছে, তাদের উদ্দেশ্যে বলেছে তোমরা ভয় পাচ্ছ কেন, আমি তো আছি, নাতি, শেখ মুজিবুর নাতি বেঁচে আছে। তো ওনার কি ওই সময় থাকা উচিত ছিল না, যখন তার ছাত্রলীগ যুবলীগরা যখন অ্যাটাক করছিল, এই যে এই নাহিদদেরকে, এই সাইদদেরকে, এদেরকে যখন এদের উপর যখন ঝাঁপিয়ে পড়েছিল, তখন উনি কোথায় ছিল? এখন উনি নাই কেন? এখন উনি দেশে নাই কেন?
মা তো প্রধানমন্ত্রী, উনি মায়ের উপদেষ্টা ছিলেন, এখন দেশনায়িকার বাঁচানোর জন্য বিএনপি নেতাদেরকেও করা যায়। আমরা সাধারণ বিএনপি নেতারা তো যায় নাই, বিএনপি নেতারা তো কোথাও যায় নাই, বিএনপি নেতারা তো যেতে চায় না। সেটি বলিনি, আমি বলবার চেষ্টা করছি আসলে যখন সাধারণ ছাত্ররা একের পর এক গুলি খেয়ে মৃত্যুবরণ করছিলেন, শহীদ হয়েছেন, সেই সময় আমরা কোনো নেতাকর্মীকে কিন্তু বিএনপি নেতাকর্মীকে দেখিনি সামনে এগিয়ে আসতে। আমি তো আপনাকে প্রথমেই বলেছি, আমরা যদি সামনে ওনাদের সাথে থাকতাম, ওনাদের আমি মনে করি ব্যক্তিগতভাবে স্ট্র্যাটেজিক্যালি ওনাদের আন্দোলনটা ক্ষতিগ্রস্ত হতো, ঠিক আছে। কিন্তু আমি মনে করি যে আমরা সবসময় তাদের পাশে ছিলাম, কোনো না কোনোভাবে ছিলাম, এবং আমরা যদি সশরীরে থাকতাম তাহলে প্রথম জুলাইয়ের 1 তারিখ থেকে তো শুরু হয়েছে মোটামুটি এই আন্দোলনটা 1-1.5 মাসের মতো চলেছে, এবং সেই আন্দোলনটা হাসিনাই আরো বেশি দমন পীড়ন করে বাধাগ্রস্ত করতে পারতো। কিন্তু আমরা কিন্তু মানে জাতীয়তাবাদী দল কিন্তু সবসময় মানবিকভাবে তাদের পাশে ছিল, নৈতিকভাবে তাদের পাশে ছিল। আমরা এখন আশা করতে চাই আসলে রাজনৈতিক দলগুলো তাদেরকে পরিবর্তন করবে। আপনার কাছে আসতে চাই আশরাফ কায়সার, আমরা নতুন রাষ্ট্রে পদার্পণ করেছি, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, আমরা নতুন সকাল প্রতিদিন আসলে দেখতে চাই। সেই জায়গাটি থেকে আপনার প্রত্যাশার কথা জানতে চাই। যারা অন্তর্বর্তীকালীন সরকারে এসেছেন সেই প্যানেল নিয়ে আপনার প্রত্যাশা নিশ্চয়ই আছে একটি। সেখানে আমরা দুজন ছাত্রকেও দেখেছি, যেটি হয়তো বাংলাদেশের ইতিহাসে একেবারেই নতুন। দেখুন, আমাদের সময় হয়েছে বয়স দিয়ে বিবেচনা না করার। আমরা মনে করি যে কেউ 24 বছর হতে পারে, কারো 74 বছর হতে পারে, কিন্তু তার মন ফ্রেশ কিনা, তার চিন্তা সতেজ কিনা, এবং উনি ভিশনারি কিনা। আমি মনে করি এই সরকারের সবচেয়ে তরুণ ব্যক্তির নাম প্রফেসর ইউনূস। তার যে উদ্ভাবনী শক্তি, তার যে দেখুন তাকে সরকার যেভাবে অত্যাচার করেছে, যেভাবে 8তলায় তাকে লিফটবিহীনভাবে এবং তাদের এক সহকর্মীকে স্ট্রেচারে করে প্রতিদিন 8তলায় তোলা হতো, 8তলা থেকে নামা হতো, তার বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাকে হয়রানি করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে, তা সেই জায়গা থেকে উনি কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। আমি এরকম একজন নায়ককে আমরা বাংলাদেশ পেয়েছি, এবং ওনার যেটা হয়েছে উনি বিশ্বের কাছে সমাদৃত, বাংলাদেশের জন্য কিছু করতে পারার একটি অবারিত সুযোগ তৈরি হয়েছে। এই দুয়ের কম্বিনেশনে আমি এই সরকারের প্রত্যেকটি সদস্যের ব্যাপারে আশাবাদী, এবং আমার ধারণা তারা জানেন তারা কি করতে নেমেছেন। আমি বলি আপনার দুটি জিনিস আমি প্রত্যাশা করি, একটি হচ্ছে রাষ্ট্রের সংস্কার, আরেকটি হচ্ছে রাজনীতির সংস্কার। রাষ্ট্রের সংস্কারে আপনাকে সংবিধান সংস্কার করতে হবে। সংবিধানের যেই জায়গাগুলোতে অগণতান্ত্রিক ব্যবস্থা জমাট বাঁধে সেই জায়গাগুলো ঠিক করতে হবে আপনার, এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বলি অথবা আপনার 70 অনুচ্ছেদ বলি, এবং সংবিধান এবং সেটি তাদেরকে দেখতে হবে। প্রধানমন্ত্রী কত 2 বারের বেশি হতে পারবেন কিনা। দেখুন, আমরা দেখেছি আগের সরকার 4 বারের প্রধানমন্ত্রী, এবং মিডিয়াও অনেকটা ব্যান্ড ওয়াগনের মতো এগুলো প্রচার করতেন। হ্যাঁ, এই যে বস্তা পচা ন্যারেটিভ জনগণের উপরে চাপিয়ে দেওয়া, এটি আমরা আগামীর সরকার, বর্তমান সরকারকে চাই না। এটাও কিন্তু আমাদের সংস্কারে আমি একটু বলি, রাজনীতি সংস্কার চাই। দেখুন, শামা এখানে রয়েছেন, আমরা পুরনো রাজনীতি চাই না। দেখুন, আজকে আমি কথা বলতে চাই না হাওয়া ভবন নিয়ে, কথা বলতে চাই না বিএনপি সরকার নিয়ে, সেটি 17 বছর আগের। আমাদের সমস্যা হচ্ছে ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট এত নারকীয় অত্যাচার করে যে অতীতের অত্যাচার আমরা ভুলে যাই, অতীতের অনিয়ম আমরা অনেকটা ভুলে যাই, এবং সেগুলো কিন্তু আসলেই মাপে ছোট ছিল। ধরুন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, আপনাকে শ্বেতপত্র বের করতে হবে তারা কি পরিমাণ দুর্নীতি করেছেন, কেন তারা মেগা প্রজেক্ট নিয়ে। দেখুন, আমি একটা কথা বলি, নতুন রাজনীতি চাই, যেই রাজনীতিতে মানুষের অংশগ্রহণ থাকবে, যেই রাজনীতি প্রতিহিংসা পরায়ণ হবে না, যেই রাজনীতি লুটতরাজের হবে না। আমি সত্যিই চাই বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা রাজনৈতিক শক্তি হিসাবে বিকশিত হোক, আগামী নির্বাচন সেটি যখনই হোক সেখানে তারা অংশগ্রহণ করুক। ছোট করে আপনার প্রত্যাশা শুনতে চাই, 10 সেকেন্ড। গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, প্রত্যাশা তো অনেক, এবং আমি এই নতুন প্রজন্মকে পাশে থেকেই আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু কাজ করতে চাই। কিন্তু আমি যেটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে উনি চলে গেছে, প্রেতাত্মারা কিন্তু এখনো আছে, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। এই যে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। নিশ্চয়ই। আশরাফ কায়সার, শামা ওবায়দ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।